জি। আমরা আজকে পড়বো মাদ্দে লাজিম। মাদ্দে লাজিমের সাথে আসলে অর্থগত দিক থেকে এই মাদের কোনো সম্পর্ক নাই। এই মাদের অর্থগত দিক থেকে কোনো সম্পর্ক নাই। যদিও লাজিম শব্দের অর্থ হচ্ছে আবশ্যকীয়, বা আমরা যেটাকে বলি ম্যান্ডেটরি বা অথবা অব্লিগেটরি, সেটা কিন্তু মাদ্দে লাজিম। কিন্তু ওই কথার সাথে কিন্তু এখানে কি নাই, বাস্তবে কোনো মিল নাই। তাহলে মাদ্দে লাজিম কি? মাদ্দে লাজিম হচ্ছে বেসিক মাদের পরের অক্ষরে একই শব্দের মধ্যে অ্যাটাচ যদি কি থাকে, তাসদিদ অথবা সাকিন। আবারও খেয়াল করে, একই শব্দের মধ্যে বেসিক মাদের পরের অক্ষরে এখানে কোন অক্ষর হবে সেটা কিন্তু ম্যাটার করবে না। কি ম্যাটার করবে? তানবিন আর হরকতটা সাকিন। কি, হরকতটা কি সাকিন অথবা তাজদিদ? এই দুইটা হলে লাজিম হবে, তাছাড়া কিন্তু লাজিম হবে না। আমার কথা বুঝেছেন সবাই? জি জি জি। অর্থাৎ বেসিক মাদের পরে একই শব্দের মধ্যে সাকিন অথবা তাজদিদ হওয়া পাশাপাশি এমন হতে পারবে না এখানে বেসিক মাদ আর এখানে তাজদিদ হলো, এরকম হতে পারবে না। বরং একই শব্দের মধ্যে মানে কি বেসিক মাদের পরেই তাজদিদ যুক্ত অক্ষর অথবা সাকিন যুক্ত অক্ষর হলে তখন সেটা হবে মাদ্দে লাজিম বা চার আলিফ মাদ। মাদ্দে লাজিম আর মাদ্দে মুত্তাসিলের মাদের পরিমাণ কিন্তু একই, কিন্তু পার্থক্যটা কোথায় বলেন তো? এখানে হামজা আছে, এখানে হামজা নাই। এই তো মাশাল্লাহ। ওইখানে শর্ত ছিল হামজা থাকা, আর এইখানে শর্ত কি? হামজা না। এখানে শর্ত হলো যে কোনো অক্ষর হতে পারে, কিন্তু তাজদিদ অথবা সাকিন থাকতে হবে সে অক্ষরের উপরে। বুঝেছেন এবার? জি জি জি। জি, মুত্তাসিল আর লাজিমের সাথে পার্থক্যটা এতটুকু যে ওইখানে হামজা থাকতে হবে একই শব্দে, আর এখানে তাজদিদ অথবা সাকিন থাকতে হবে। এখানে অক্ষরটা ম্যাটার করবে না, যে কোনো অক্ষর হতে পারে। দেখেন এখানে এইখানে দেখেন, আলিফ মাদের পরে নুন, এখানে আলিফ মাদের পরে লাম, এখানে আলিফ মাদের পরে কফ, এখানে আলিফ মাদের পরে লাম। তার মানে এখানে অক্ষরটা কিন্তু কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো কি থাকা, তাজদিদ তাজদিদ। অথবা সাকিন থাকা। কিন্তু মাদের চিহ্ন কিন্তু একই হবে, লাজিমের চিহ্ন যা মাদ্দে মুত্তাসিলের চিহ্ন কিন্তু তাই। ক্লিয়ার? জি এখন জি আমরা জি। একটু প্র্যাকটিস করি। এখানে আমরা আরেকটা কথা বলেছিলাম যে নুন মিমে তাজদিদ গুণনা করা কি ওয়াজিব। ওয়াজিব। নুনে মিমে তাজদিদ গুণনা করা ওয়াজিব। ওয়াজিব। নুনে মিমে তাজদিদ গুণনা করা ওয়াজিব। ওয়াজিব। অর্থাৎ নুন এবং মিমে যদি তাজদিদ থাকে তাহলে অবশ্যই আপনি গুণনা করবেন। আর গুণনা মানে কি? গুণনা মানে স্টে করা। মামলা কি হয়, স্টে করে না? জি। হ্যাঁ, তার মানে কি সামনে আগায় না। তো এখানেও কিন্তু তাই হবে। আমি কোথায় এসে স্টে করব? নুনে এসে। জান্নুন। অর্থাৎ তাজদিদের সাথে কয়টা হরকত থাকে? দুইটা। সেকেন্ড হরকতটা আমি পড়বো না আগে, গুন্না শেষ হবে তারপরে পড়বো। যেমন জান, আমি কি নুনকে ধরে ফেলেছি, জান, নুন কিন্তু পরে বলবো, জান্নুন। বুঝেছেন এবার? আন্ন। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন একটা কথা হলো, গুন্নার কি পরিমাণ আছে কিনা? ইচ্ছা মতন গুন্না করা যাবে, অনেক সময় ধরে থাকা যাবে এক জায়গায়। হুম। এটা কি কি হবে, কোনো টাইম টেবল আছে গুন্নার? লিখতে পারবেন। বলেন তো কেউ, আছে কিনা? জানা উচিত কিন্তু বুঝতেছি না। হ্যাঁ আছে, টাইম টেবল আছে। এক আলিফ মাদের যে সময়, গুন্নার সময় সেম সময়। এক আলিফ মাদ যেমন 2 হারাকা, গুন্নার সময় 2 হারাকা। গুন্না কিন্তু 4 আলিফ নাই, 3 আলিফ নাই। গুন্না সবসময় কয় আলিফ? এক একালি। আলিফ। বেশিও করা যাবে না, কমও করা যাবে না। তবে কারি সাহেবরা অনেক সময় পড়ার সৌন্দর্যকে বাড়ানোর জন্য কি করে, একটু বেশি সময় গুণনা করে। এটা দোষণীয় নয়, কিন্তু নিয়ম হচ্ছে কি এক আলিফ মাদের সমপরিমাণ সময় গণনা করতে হবে। তাহলে আমরা পরবর্তী শব্দে পড়বো আল আনা। বলেন। আনা। সবাই বলতে হবে, এখানে মুখ না খুললে কিন্তু নিজেরই ক্ষতি।
নিজেই প্র্যাকটিস করবেন, নিজের ভালো হবে। নিজে প্র্যাকটিস করবেন না, পরে কিন্তু আর পারবেন না। আল আ- হাক্কাতু, আ- একসাথে বলছি। الحاقة. আল হাক্কাতু, الحاقة. الحاقة ওয়ালা ضالين। বলা لا ولا الضالين আচ্ছা, এই যে ওয়ালা দলিন তো জীবনে বহুত পড়লাম আমরা। আমরা কি জানতাম যে এটা মাদ্দে লাজিম? বলেন। না, জানতাম না। আমরা ওরা কিন্তু জানতাম না এটা মাদ্দে লাজিম, ঠিক না? এখন তো জানলাম মাদ্দে লাজিম কয় আলিফ মাদ? 4 আলিফ تعرف মাদ। মাদ্দে লাজিমের পরে, বেসিক মাদের পরে কি থাকবে মাদ্দে লাজিম হতে হলে? তাকিদ বা সাকিন যুক্ত অক্ষর থাকে। কয় আলিফ থাকবে? 4 আলিফ টান। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, দেখি মাদ্দে লাজিম কিন্তু এটা শব্দের মধ্যে হলো। এখন একটা প্রশ্ন কিন্তু আছে, সেটা হলো আমরা যে বিভিন্ন সূরার শুরুতে এভাবে বিচ্ছিন্ন অক্ষর পড়ি, ইয়াসিন, হ্যাঁ ইয়াসিন, এটাকে আমরা কি কোনো জবরদের পেজ দিয়ে পড়েছি? ইয়ার উপর তো খাড়া জবর আছে। খাড়া জবর কিন্তু কোনো হরকত না, এটা মাদের চিহ্ন। হ্যাঁ, মাঝে মাঝে চিহ্ন। আচ্ছা, এটা মনে করলেন খাড়া জবর আছে, ঠিক আছে, ধরে নিলাম। এই যে ইয়া আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়া, এগুলোর কোনোটা কি জবরদের পেশ আছে? নাই। নাই না, নাই। এগুলিতে না। তাহলে আমরা কি পড়ি বলেন তো? এখানে আমরা কিন্তু অক্ষরই পড়ি। আমরা কিন্তু এখানে শুধু, আচ্ছা আমাদের অক্ষর। হিমেল ভাই কই? রংপুরের হিমেল ভাই, আব্দুল মতিন ভাই মেসেজ আছেন দিছি নাকি? ওস্তাদ জি, ফোন দিছি এক- দুইটা হ্যাঁ ফোনে। হিমেল ভাই, হিমেল ভাই এই বন্ধুরা কই? আরো একজন আছে দেখতেছি, আমাদের হিমেল মুত্তাকি ভাই আছেন। এঙ্গেজ আছে মোবাইল। হুজুর, আছি আমি। হ্যাঁ হিমেল হিমেল ভাই তো একজন আছেন, আরেকজন নাই, রংপুরের নাই। আচ্ছা, আচ্ছা, এখন যেটা বলছিলাম যে আমরা কিন্তু সূরার শুরুতে যেগুলো পড়ি এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। কি বলা হয়? حروف المقطعات. যদি এই শব্দটা মনে রাখতে না পারেন তাতে সমস্যা নেই। হরুফে মুকাত্তাআত শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন বর্ণ। বিচ্ছিন্ন বর্ণ কেমন? যেমন দেখেন, আমরা তো বাংলাতে জবরের পরিবর্তে বাংলা কি বলি? আকার, ঠিক না? জি, আর জেরের পরিবর্তে আর আরবিতে বাংলা কি বলি? রস্যিকার। স্পিকার। আর পেশের পরিবর্তে আমরা রস্যুকার বলি, বা মাদের ক্ষেত্রে দীর্ঘকারও বলি। এখন দেখেন ক, ল, ম, এখানে কিন্তু কোনো নেই, আকার, রস্যিকার, রস্যুকার, দীর্ঘকার নাই, আছে নাকি? নাই, নাই। এখন আমরা কিন্তু ক, ল, ম, ক, ল, ম এইভাবে উচ্চারণ করলাম, তাহলে আমি কিসের উচ্চারণ করলাম বলেন তো? অক্ষরের হরকত। উচ্চারণ। অক্ষরের উচ্চারণ করলাম। কিন্তু আমি যখন বলবো কলম, তখন কি আর অক্ষরের উচ্চারণ হলো? না। হ্যাঁ, হলো না কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, তখন শব্দের উচ্চারণ হলো। তখন শব্দের উচ্চারণ চলে গেল। বুঝতে পেরেছেন? বা জি। আমরা একটা জিনিস আমরা যে কথাবার্তা বলি, এটা কিন্তু সাউন্ড, দুই ধরনের সাউন্ড হয়, একটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল সাউন্ড আর একটা হচ্ছে ফনেটিক্যাল সাউন্ড। এই যে কলমটা হচ্ছে কি ফনেটিক, আর ক, ল, ম এটা কি হলো? অ্যালফাবেট, ঠিক না? Alphabetic। অক্ষরের জি, উচ্চারণ। আমরা কিন্তু এই যে সূরার শুরুতে যেগুলো উচ্চারণ করি, আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, ইয়াসিন, নুন, দেখেন এখানে নুন বলছি, কিন্তু আমরা কিন্তু বলছি না যে না, নি, এগুলো বলছি না কিন্তু। আবার না এখানে বলছি দেখেন না। আলিফ লাম মিম সদ, সবগুলো অক্ষরের উচ্চারণ। এগুলোকে আমরা বলবো বিচ্ছিন্ন বর্ণ। কি বলবো? বিচ্ছিন্ন বর্ণ। বিচ্ছিন্ন বর্ণ। তো এই বিচ্ছিন্ন বর্ণ, এইগুলো কিন্তু দেখেন, এই বিচ্ছিন্ন বর্ণের ওপরে মাদ আসলো কিভাবে? এখানে তো আমরা ওইগুলো দেখতে পাচ্ছি না, মাদের অক্ষর দেখতে পাচ্ছি না। হলো কিভাবে? এগুলো একটা প্রশ্ন আসে না? প্রশ্ন আছে। যে ইয়াতে মাদ করলাম, ধরে নিলাম ইয়াতে এক আলিফ মাদ, কিন্তু সিনে 3 আলিফ 4 আলিফ মাদ হলো কিভাবে? একটা প্রশ্ন তো আসাটাই স্বাভাবিক। জি। এর উত্তর হলো, মাদ্দে লাজিমের সংজ্ঞাটা কি ছিল? তার যে দিতে তো একই শব্দের মধ্যে
বেসিক বেসিক মাদের পরের অক্ষরে কি থাকবে? হামজা। সাকিন অথবা তাজদিদ। সরি, মাদ্দে লাজিম, কিন্তু মুত্তাসিলে ছিল হামজা, কিন্তু জি মাদ্দে জি লাজিমের সাথে হামজার কোনো সম্পর্ক নাই। জি জি জি। এখন দেখেন, আমরা যে জ্বর সর্দি কাশি হলে কি ওষুধ খাই বলেন তো? প্যারাসিটামল। প্যারাসিটামল, হিস্টাসিন। প্যারাসিটামল তো আছে, কিন্তু এইচ প্লাস আছে না? এসপ্লেনাসি। এইচ প্লাসের নাম কিভাবে লেখা দেখেছেন কখনো? ট্যাবলেটের নাম লেখা কিভাবে? এইচ প্লাস। এইচ প্লাস হিসেবে তো হওয়া উচিত কি এইচ এর পর একটা প্লাস চিহ্ন, তাই হওয়া উচিত না? জি। কিন্তু আসলে নাম কি লেখা আছে ওষুধের উপরে? ইএল ইউ দেখা আছে। এ এসি। সি ই। কি লেখা আছে? এসি। এ সি ই মানে এইচ। এই যে মনে করেন যে আপনি এখন তো হয়তো বা কম, অনেক সময় দেখা যায় না মহিলারা কি করে, সন্ধ্যার পরে ছেলে মেয়ে লেখাপড়া পড়া পড়া দিয়ে টিভি চালিয়ে কোন চ্যানেল দেখে বলেন তো? স্টার জলসা। জি বাংলা। জি বাংলা, জি বাংলা বানান কি? জি অর্থ কি জানেন? জেড ডবল ই। কিন্তু আপনি তো জি লেখার সময় কি জেড ডবল ই লেখেন? বাংলাদেশে যখন অর্থ বর্ণ লেখেন, লেটার লেখেন, তখন কি জি জেড ডবল ই লেখেন নাকি জে লেখেন? জি। হ্যাঁ, জি লেখেন কিভাবে? এভাবে লেখেন না কিন্তু। এটা না। আমার বলার উদ্দেশ্য এটাই যে বাংলায় যেমন একটা বর্ণ উচ্চারণ করতে গেলে আরো বর্ণের সাহায্য লাগে, লাগে না? জি লাইক যেমন আহ বাংলায় কম হয়, ইংরেজিতে বেশি হয়। যেমন আপনি এইচ বললাম, এটা এফ। এফটা বানান করতে গেলে কি হয়? ই এফ লিখলে হয় না, লেখা যায় না? ইফ, হ্যাঁ। অথবা এ এফ যদি লেখেন তাহলে ভুল হবে, এফ। আবার জি তো দেখালামই। এরকম দেখবেন ল্যাপটপে যদি আপনি চাপেন, সেখানেও দেখবেন যে এরকম দুই তিনটা তিনটা অক্ষর মিলে একটা অক্ষর হয়, হয় না? হয়। তা আরবিতেও কিন্তু এরকম এক একটা বর্ণের উচ্চারণের সময় দুই তিনটা বর্ণের সাহায্য লাগে। আমি একটু দেখাই, দেখেন। আলিফ লিখতে গেলে আলিফ লাম ফা, কয়টা অক্ষর হলো? তিনটা। মানে আলিফ। বানান ঠিক আছে না এবার? কিন্তু আমি তো ঠিক আছে। একটা স্ট্যান্ডিং লেটার দিলে আলিফ হয়ে যাচ্ছে, কিন্তু বানান করলে কয়টা লেটার লাগতেছে? তিনটা। কিন্তু তিনটা। তিনটা। কিন্তু আলিফে কেন মাদ করি না জানেন? এখানে কিন্তু কোনো মাদের ই নাই। আলিফ মাদ নাই, অ মাদ নাই, ইয়া মাদ নাই, আছে নাকি? নয়। এখানে কোনো মাদের অবস্থাই নাই। এবার দেখেন, আমি যদি বা লিখি তাহলে কয়টা অক্ষর লাগে? দুইটা অক্ষর লাগে। বা, কয়টা অক্ষর লাগে? দুটা। দুইটা। দুইটা লাগে। এরপর যদি আমি বলি তা, কয়টা অক্ষর লাগলো? দুটা। দুইটা। এরপর যদি বলি ইয়া, কয়টা অক্ষর লাগলো? দুটাই। ইয়া। দুইটা। এখন বলেন ইয়া বা তা, এগুলো যদি আমি বলি কোন মাদ, তাহলে কোন মাদ, তাহলে আপনি কি মাদ বলবেন? আলিফ মাদ। মাশাআল্লাহ, এই তো এটা আলিফ মাদ। তাহলে এই জন্য এখানে আলিফ মাদের সংক্ষিপ্ত হলো কি? খাড়া জবর। এই জন্য ইয়ার উপরে খাড়া জবর দেওয়া হয়েছে। ইয়াসিনকে আপনি এভাবেও লিখতে পারেন, কেউ আপনার কাটবে না। ইয়াসিন এভাবেও লিখতে পারেন, কিন্তু আপনি, কারণ কি, এই আলিফটা হচ্ছে ফুল ফর্ম। আর এইটা যে খাড়া জবর, এটাকে বলা হয় আলিফ সগীরা। সগীরা মানে কি? ছোট। তার মানে জি কি, খাড়া জবর মানেই হচ্ছে ছোট আলিফ। খাড়া জি জবর জি। মানে কি? ছোট ছোট আলিফ। আলিফ। এটা কি আমরা বলি না যে আল্লাহ তুমি আমার সগীরা গুনাহ কাবিরা গুনাহ মাফ করে দাও? তখন তো আমরা বলি সগীরা গুনাহ কবিরা গুনাহ। তাহলে এটা কিন্তু সেই সগীরা গুনাহ কবিরা গুনার সেই আলিফ, বুঝতে পেরেছেন এবার? জি জি। আলিফ মাদকে, ওই যে আমি একটা গল্প মনে আপনাদেরকে বলেছিলাম কিনা, যে আমি ওই কত সাল, মনে হয় 97 সাল, তখন আমার আমার মেজর আমার মেজর যে আমার ভাই, আমি তো বড়, মেজরটা তখন কলেজে পড়তো। তো ওকে দেখতাম ওই যে কেমন যেন পেঁচানো পেঁচানো লেখা, ওটা বলা হয় শর্ট হ্যান্ড। ওটাকে কি বলে? শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ড। এটা হচ্ছে শর্ট হ্যান্ড কারা শেখে? যারা সাংবাদিকতা করে তারা তারা। কারণ একটা কথা যদি আমি লিখতে চাই, প্রধানমন্ত্রী বা কারোর বক্তব্য যদি আমি লিখতে চাই, তাহলে তো আমার এভাবে লিখলে হবে না যে আমি বলেছি এই এইসব। তখন তারা কি করে? এরকম শর্ট হ্যান্ড, এই যে আমি হয়ে গেল, এরকম করলে কি হয়ে গেল? আমরা হয়ে গেল। এরকম একটা সিস্টেম আছে, ওদের মুখস্থ করতে হয় আর কি। সংক্ষেপে লেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংক্ষেপে লেখে আর কি। তা ওই রকম আলিফ মাদের সংক্ষিপ্ত রূপ হলো কিন্তু খাড়া জবর। ওয়াও মাদের সংক্ষিপ্ত রূপ হলো কিন্তু উল্টা পেশ। ইয়া মাদের সংক্ষিপ্ত রূপ কি? খাড়া জের। তাহলে আপনি বুঝতে পেরেছেন এবার যে খাড়া জবরটা কেন দেওয়া হলো ইয়ার উপরে, ইয়াসিনে? জি। এবার আমরা আসি, সিনটা কেন চার আলিফ মাদ হলো? সিন, সিন বানান করতে গেলে দেখেন তিনটা অক্ষর লাগে, সিন ইয়া নুন।
বলেন, দেখেন উচ্চারণ ঠিক আছে না এবার? সিন ঠিক আছে এবার, নাকি বানানটা সি ভুল আছে? আবার দেখেন, সি আমি যদি শিন ঠিক আছে, লিখতে ঠিক আছে। চাই, শিনে, শিনেও কিন্তু আমার কয়টা অক্ষর লাগতেছে? তিনটা। তিনটা। এবার দেখেন মাঝখানে কি মাদ আছে না? ইয়ামাদ আছে। ইয়া মাদ আছে, এই তো মাশাআল্লাহ। তো ইয়া মাদের পরের অক্ষরে যদি সাকিন হয় তাহলে সেটা কি মাদ হবে? ইয়ামাদের পরে সাকিন। ওটা মাদ্দে লাসিম। লাজিম হবে, কারণ মাদ্দে বেসিক লাসিম। মাদ না, ইয়া মাদটা কি বেসিক মাদ না? হ্যাঁ, বেসিক ম্যাথ বেসিক। আচ্ছা, তাহলে এবার তো মনে হলো যে সিনটা তাহলে মাদ্দে লাজিম হয়ে গেছে, ঠিক কি না? জি 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 জি। এবার এটা কি সবাই বুঝেছেন? তো না বুঝলে বলবেন না, জি, তাহলে কিন্তু জি, পরে জি। দুঃখ পাবেন। এটা এটা হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। হ্যাঁ, সাকিন। বুঝেছেন? এটা খুব ভালোভাবে আপনি বুঝাইছেন। আহ, এটা মানে খুবই সুন্দর হয়েছে। এর আগে তো এটা কোনোদিন চিন্তাই করি নাই। তাই নাকি? আচ্ছা, দেখেন, মাশাআল্লাহ, সহজে বুঝেছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা সিন দেখেন, আরো দেখেন উদাহরণ। এটা সিন গেল। এবার দেখেন, আমি লামের বানান করতে গেলে এখানে দেখানো হয়েছে, লাম বানান করতে গেলে মাঝখানে আলিফ মাদের পরে মিমে সাকিন, দেখেছেন? জি লাম আলিফ মিম। লাম লাম। আলিফ মিম। আবার মিম বানান করতে গেলে ইয়া মাদের পরে মিমে সাকিন, জি। ঠিক জি আছে জি। না? কিন্তু রয়ের ক্ষেত্রে আবার সে আলিফ সগীরা বা খাড়া জবর, কেন? এখানে দুইটা অক্ষর লাগে, আলিফ মাদ, আর তার পূর্বে জবর। আলিফের পূর্বে কি? জবর। জবর। এবার দেখেন নুন, নুন বানান করতে গেলে দেখেন, এই যে দেখেন নুন অ মাদের পরে নুনে সাকিন, তাহলে কি হলো? তিনটা এটাও মাদ্দে লাজিম। আবার মধ্যে দেখেন লাগ- এখানে আলিফ লাম মিম সদ, সদ বানান করতে গেলে কি হলো? আলিফ মাদের পরে দালের উপরে সাকিন। তাহলে সবাই কি বুঝেছেন এবার এগুলো কেন মাদ্দে লাজিম হলো, বা চার আলিফ মাদের চিহ্ন কেন দেয়া হলো? জি, ইনশাআল্লাহ বুঝতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ। কেউ যদি না বোঝেন, কোনো লজ্জার কোনো কারণ নাই, কারণ এই বয়সে এসে রাতের সময়কে নষ্ট, মানে ঘুমের সময় বলেন আর যে সময় বলেন না কেন, ওই সময় ওদের আমার নষ্ট। একটা সমস্যা, হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে যেমন সিন যদি আমরা থামি, আসল মাদের পরে থামলে তো হচ্ছে তিন আলিফ টানতে হয় না? হ্যাঁ, আসল তাহলে মাদের পরে থামলে তিন আলিফ টানতে হয়, সেটা আবার মাদ্দে লাজিম না। তিন আলিফ টানতে হয় কখন? যখন তার পরের অক্ষরে সাকিনটা হয় আসল সাকিন না। ওই সাকিনটা তখন কি হয়? আসল সাকিন হয় না। বুঝতে পেরেছেন? ওটা কি সাকিন জি হয়? জি ওটাকে বলে জি, আসলি অস্থায়ী সাকিন, অস্থায়ী আরজি থাকে। সাকিন। আরজি সাকিন মানে কি? ধার করা সাকিন। ছোটবেলায় জি অঙ্ক স্যার। করেছেন না, যে রফিক সমান সমান এক্স? পড়েছেন, অঙ্ক করেছেন? জি আমি তো অঙ্ক কাঁচা ছিলাম, ওই জন্য অঙ্কের ব্যাপারে বেশি কথা বলি না। বুঝতে পেরেছেন? ওই যে এক্স বলতেন, ক বলতেন, ওইটা ওই রকমই এখানে আপনাকে ধরে নিতে হবে। বুঝতে পেরেছেন? যে নিয়ম হচ্ছে কি, ওটা আমি আর একটু ক্লিয়ার করি, দেখেন। আমরা সূরা ফাতিহা পড়ি, ওটা আমরা পড়াবো কিন্তু কিছুদিন পরেই। আলহামদুলিল্লাহি রব্বিল আল্লাহ। আলামিনা আছে কিন্তু, দেখেন কোরআন খুলে দেখেন, আলামি না, আলামি না। এখন আপনি কিন্তু পড়ার সময় কি বলেন বলেন তো? আলহামদুলিল্লাহি আলামিন। রাব্বিল আলামিন। মিন কেন বলছেন? কারণ হলো শব্দের সেকেন্ড শেষে দিন জবর থাকলে থেমে গেলে সাকিন হয়ে যায়। এখন বলেন, এই সাকিনটা কি আসল সাকিন? না, এটা ধার করা দিয়া হয়। ধার করা সাকিন, বুঝতে পেরেছেন? ওই ধার জি, করা সাকিন যদি কোথাও পড়েন তাহলে সেটা হবে মাদ্দে আরজি। আর মাদ্দে আরজির ক্ষেত্রে তিন আলিফই মাদ হবে। এবার বুঝেছেন? কিন্তু ঠিক এই আছে, থ্যাংক ইউ। কোনোটাতে কিন্তু, এই যেগুলো আমরা এতক্ষণ বলছিলাম মাদ্দে লাজিম, এখানে কোনোটাই ধার করা সাকিন না। এবারে বুঝেছেন পার্থক্যটা? জি জি, এখন বুঝতে পারছি, ক্লিয়ার। তার মানে এইগুলো কোনোটাই ধার করা সাকিন না, বরং এটা বেসিক্যালি সাকিন আছে। এই জন্য এটাকে মাদ্দে লাজিম বলে, নাহলে তো ওটার সাথে এটা একেবারে সেম হয়ে গেলে তো তখন আর পার্থক্য করা যাবে না। তাহলে আমরা আজকে পড়ছি মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম হলো বেসিক মাদের পরের অক্ষরে যদি বেসিক সাকিন থাকে অথবা বেসিক তাজদিদ থাকে, যদি আমরা বেসিক শব্দটা ব্যবহার করি না, কিন্তু এই যেহেতু মাদ্দে আরজির কথা বললেন, ওই জন্য বেসিক শব্দটা এখন ব্যবহার করতে বাধ্য হলাম। বুঝেছেন এবার? জি হুজুর। তাহলে আমরা এই কথা মনে রাখবো যে বেসিক মাদের পরের অক্ষরে যদি সাকিন থাকে একই শব্দের মধ্যে, অথবা যদি তাজদিদ থাকে, তাহলে সেটা হবে মাদ্দে লাজিম। আর
এই যে যে আমরা যেটা বললাম হরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন বর্ণ, এটা কোরআনে কিন্তু 29 জায়গাতে আছে সম্ভবত, এবং সবগুলো সূরার শুরুতে আছে। এটা কিন্তু সূরার মাঝখানে আসে না এগুলো, এই শব্দগুলো। যেমন আপনি জি দেখেন হা, আছে না একটা সূরার শুরুতে? আছে। জি একটা জি সূরার শুরুতে কিন্তু বিশাল বড় একটা শব্দ আছে, এরকম অক্ষর অক্ষর অক্ষর, কাফ হা ইয়া আইন সদ, আছে না? আছে। জি এগুলোর মধ্যে কিন্তু মাদ্দে লাজিম আছে। তার মানে এগুলোকে যেমন বলা হয় বিচ্ছিন্ন বর্ণ, আবার এইগুলোর মধ্যেই কি থাকে? মাদ্দে লাজিমও থাকে। ক্লিয়ার? জি তাহলে আমরা কিন্তু মোটামুটি যে মাদগুলো খুবই বেশি জরুরি সেগুলোর মধ্যে আমরা বলেছি বেসিক মাদ, আলিফ মাদ, অ মাদ, ইয়া মাদ। আলিফ মাদের সেম মাদ হচ্ছে খাড়া জবর, অ মাদের সেম মাদ উল্টা পেশ, উল্টা ইয়া পেশ মাদের সেম মাদ কি খাড়া জের। খারাজের এখন আমরা ক্লাস শুরু আজকে যেটা রিপিট করলাম সেটা হলো যে সেকেন্ডারি মাদ আমরা শুরু করেছি। সেকেন্ডারি মাদ হচ্ছে বেসিক মাদের সাথে রিলেটেড। আর সেই রিলেশনটা কেমন? এই রিলেশনটা যদি খুব কাছাকাছি রিলেশন হয় বা বেসিক মাদের সাথে যদি তার অ্যাটাচমেন্ট থাকে তাহলে মুত্তাসিল, আর যদি অ্যাটাচমেন্ট না থাকে, যদি ডিটাচ থাকে, তাহলে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুত্তাসিল 4 আলিফ, মাদ্দে মুনফাসিল 3 আলিফ। আর অ্যাটাচ বলতে ডিটাচ বলতে আমরা যেটা বুঝিয়েছি, একই শব্দের মধ্যে হলে অ্যাটাচ, ভিন্ন শব্দে যদি হামজা থাকে তাহলে সেটা কি হবে? ডিটাচ। ডিটাচ। বিকাশ আর মাদ্দে লাজিম বলেছি হলো একই শব্দের মধ্যে বেসিক মাদের পরের অক্ষরে কি থাকবে? হয় সাকিন, নয় তাজদিদ। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, মাশাল্লাহ। তাহলে আমরা এখন মাদ্দে লাজিম শেষ করলাম। আর যেহেতু আগামী ক্লাসে আমরা দুইটা মাদ পড়াবো একসাথে, যেহেতু মাদ্দে আরজিটা আমার, আপনারা বলেছেন যেহেতু মাদ্দে আরজিটা আমরা একটু ধারণা দিব আজকে, কিন্তু মেইনলি পড়াবো আগামী ক্লাসে ইনশাল্লাহ, যেহেতু অলরেডি 9:35 বাজে। যদি আপনাদের আপত্তি না থাকে আজকেও পড়ানো যাবে, যদি এটা ভালো করে বুঝে থাকেন। আরেকটা জিনিস, আপনাদের কি অসুবিধা হলো কিনা জানি না, এখন 23 জন হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা কিন্তু 9টায় 23 জন পাইনি। তো এটা আমরা একটু আগে আসার চেষ্টা করব, যেহেতু টাইমটা একটু আপনাদের সুবিধা কথা ভেবেই কিন্তু 9টায় করা হয়েছে, নাইলে আমরা 8:30টায় করতাম বা আর একটু আগে করতাম। তা যদি আপনাদের আরো পরামর্শ থাকে যে 9:30টায় করলে ভালো হবে, তাহলে সেটাই করব আমরা। না হুজুর, 9টায় ঠিক আছে, 9:30 করলে বেশি রাত হয়ে যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে আজাদ ভাই, উনি মনে হয় এত সময় আমাদের ক্লাসের কোনো কিছু শুনতে পাচ্ছিলেন না, উনাকে দিয়ে 24 জন হয়ে গেল। তা এখন উনি মনে হয় এখন শুনতে পাচ্ছেন সম্ভবত। তা আপনারা আসসালামু যদি, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজাদ ভাই হচ্ছে মতিন ভাইয়ের এই পরিচিত না? জি 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 জি, ভাই, আচ্ছা, ছোট ভাই। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যতটুকু পড়লাম, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্নের উত্তর দিব। আর যদি মনে করেন যে আমরা আরেকটু পড়বো অতিরিক্ত, তাহলে আমরা কিন্তু মাদ্দে আরজি পড়তে পারি। মাদ্দে আরজিটা সহজ আছে, মাত্র 2-3 মিনিট লাগবে। কি করব? তো আমার একটা সাজেশন ছিল, বলেন সাজেশন। মানে দুই একজন যারা বুঝলো তারা একটু হাত তুলুক।